যে ইসলামিক যে দেশগুলো আছে, জোটগুলো আছে, এরা হচ্ছে ধরি মাছ না ছুঁই পানির মতো। এরাও কেউ আমেরিকাকে খেপাতে চায় না, কেউ ইসরায়েলকে খেপাতে চায় না। কিন্তু এই যে 12-13 দিনের যে আপনি যুদ্ধটা বলেন, এটাতে কিন্তু পুরো মিডল ইস্টে একটা ইরান মেসেজ দিয়ে দিয়েছে এবং নতুন শক্তি হিসাবে সে কিন্তু আবির্ভূত হয়েছে। রাশিয়া কিন্তু ইসরায়েলকেও খুশি রাখতে চায় না, আবার রাশিয়ার সঙ্গে কিন্তু ইরানেরও খুব ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। তো রাশিয়া ওটা ব্যালেন্স করে চলছে, চীন কিন্তু শুধু অবজার্ভ করছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ শো নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন মেজবা আজাদ। মেজবাহ ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। ইরান ইসরায়েল যুদ্ধ প্রায় 12 দিন ব্যাপী যুদ্ধটা, এটা শুরু হয়েছিল 13ই জুন শুক্রবার রাতে ইসরায়েল প্রথমে হামলাটা করেছিল। আমরা প্রথম যে বিষয়টি আপনার কাছে জানতে চাবো, এই আপনার ইসরায়েল বেশিরভাগ টার্গেট করেছিল তেহরানে এবং আপনার পারমাণবিক কর্মসূচি যেখানে আছে সেখানে। তো তেহরানে লাখ লাখ মানুষ তেহরান ছেড়ে চলে গেছে। তাদের বসত ভিটা থেকে শুরু করে দোকানপাট, ব্যবসা বাণিজ্য, মানে যুদ্ধক্ষেত্রে যা হয়, এখন তারা ফিরে আসতে শুরু করেছে। তাদের অনুভূতিটা আপনি কিভাবে দেখছেন? তারা কিভাবে এটা সেলিব্রেশন করছে? বিষয়টা এরকম যে আসলে যুদ্ধ তো আমাদের কারোই কাম্য নয়, এটা তো একটা ব্যাপার আছে। কিন্তু ইসরায়েলের যে ইন্টেনশনালি বা এর পেছনে নেপথ্যে আমেরিকা থেকে যে ইন্ধন দিয়ে যে যুদ্ধটা করেছে বা যে আক্রমণটা করেছে ইরানের উপরে, এটি একটা বড় রাজনৈতিক ব্যাপার। কিন্তু কোনো মানুষই চায়নি তার বাস্তব ভিটা ছেড়ে চলে যেতে। এখন মানুষগুলো বাধ্য হয়ে চলে গেছে। এর মধ্যে আমরা যতটুকু জানি যে প্রায় 610 জনের মতো বেসামরিক মানুষ মারা গেছে, আর এর মধ্যে আবার সামরিক কিছু লোকজনও মারা গেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা। 90% বলা হচ্ছে বেসামরিক মানুষ মারা গেছে। তো এর মধ্যে এখন যারা ফিরে এসছে, তাদের একটা জীবন জীবিকার তাগিদে চলা যে ঘর, যে বসত ছিল, সেটা একদম ধ্বংস হয়ে গেছে। সেই জায়গাটা তারা ফিরে এসছে। তাদের অনুভূতিটা, হয়তো যুদ্ধ থেমেছে সাময়িকভাবে, কিন্তু অনুভূতিটা আমার কাছে মনে হয় না খুব ভালো কিছু। সেটা একটা সাজানো গোছানো সবকিছু, একটা সংসার ছিল, একটা ব্যবসা ছিল, বা আপনি চাকরি করতেন অফিসিয়াল, এখন তো সবকিছু ধ্বংসস্তূপে। তাই তারা আপনার অনেকে মতামত বলছে জীবন থেমে গেলে একসময় মেনে নিতে বাধ্য হলাম, মানে ওখানকার নাগরিকরা এই কথা বলছে। অনেকে আবার সেই দিনে ভয়াবহ রাতের বর্ণনা করেছে। এইটা আসলে যুদ্ধ নিয়ে একটা প্রবাদ আছে যে যুদ্ধে কেউ বলে যে এই দল জয়ী হয়েছে বা ওই দল জয়ী হয়েছে। আসলে যুদ্ধে কিন্তু কেউ জয়ী হয় না, মানবতার হার। এক্স্যাক্টলি, যুদ্ধে কিন্তু মানবতার হার হয়। এক আর দুই হচ্ছে যে এই যে যুদ্ধের পর যে মানুষের উপরে যে প্রভাবটা পড়ে যুদ্ধের, শুধুমাত্র শারীরিক না, অর্থনৈতিক না, সব মিলে মানসিক যে প্রভাবটা পড়ে, এটা কাটিয়ে উঠতে আসলে বছরের আমরা ট্রমা বলি, অনেক ট্রমা। আরেকটা বিষয় মেজর ভাই আমরা একটু আলাপ করতে চাই, সেটা হচ্ছে আমেরিকা যে সর্বশেষ যুক্ত হয়ে গেল, তার 2 দিন পরেই তো আপনার মনে করেন যুদ্ধবিরতি, 3টা পারমাণবিক মানে তাদের স্থাপনায় যে হামলাগুলো চালালো, আপনার ফোর্দো থেকে শুরু করে আরো 2টা। এখন এই আমেরিকা বলছে যে আমরা ধ্বংস করে ফেলেছি, ইরান আর পারমাণবিক কর্মসূচিতে ফিরে যেতে পারবে না। আবার পরস্পর বিরোধীও কিন্তু বক্তব্য রয়েছে। নাসা থেকে যে স্যাটেলাইট চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, 2টা বিষয় খেয়াল করবেন আপনি। একটা হচ্ছে হামলার 2 দিন আগে ফোর্দো থেকে শত শত ট্রাক বের হয়ে গেছে। এখন অনেকে বলছে ইউরেনিয়াম ছিল, যা ছিল প্রায় 400 কেজির মতো সরিয়ে নেওয়া হয়েছে, এবং 400 কেজি দিয়ে আপনি মিনিমাম 10 থেকে 12টা ওয়ারহেড বানাতে পারেন, পারমাণবিক অস্ত্র বানাতে পারবেন। এখন ঘটনা হচ্ছে, আবার ওই নাসা থেকে যেটা আরেকটা কথা বলা হলো যে চিত্র দেখে, সেটা বললো যে তেমন ক্ষতি একটা হয়নি। আমরা এই অনুষ্ঠানে আগে একবার বলেছিলাম যে বাংকার ব্লাস্টারগুলো মারা হয়েছে, এটা 50 ফিট পর্যন্ত, কিন্তু ইরানের প্রাকৃতিকগতভাবে ওইগুলো স্ট্রাকচার এমনভাবে তৈরি, ওটা 80 ফিট নিচে ওভাবে ধ্বংস হয়নি। তারপরেও ইরান আবার বলছে তারা কর্মসূচিতে ফিরে যাবে, পারমাণবিক কর্মসূচিতে। এবার আমেরিকা চাপ দিচ্ছে যে ওই যে বৈঠক হয়েছিল 5টা পারমাণবিক বৈঠক, 6ষ্ঠ বৈঠকের দিকে, কিন্তু ইরান এখনো কিছু। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? এটি যে বিষয়টা আসলে আমেরিকার চরিত্র বলবো বা যুদ্ধের, এখানে ওদের যে কর্মকাণ্ড ছিল, ওরা ছিল বেসিক্যালি দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে যে ইসরায়েলকে সঙ্গ দেয়া, আরেকটি হচ্ছে ইরানকে ভয় দেখানো। দুটো ব্যাপার ছিল। তো আমরা যেটুকু জানি যে ওদের যে ব্লাস্টগুলো হয়েছে, সেটার যতটুকু গভীরে গিয়েছে তার চেয়ে অনেক বেশি গভীরে ছিল ইরানের ইয়েগুলো। তো যদি না সরিয়েও নিত, আমার কাছে মনে হয় যে যদি না সরিয়েও নিত, এটা আমার একজন
অন্য দেশের নাগরিক হিসেবে মনে হচ্ছে যে খুব বেশি ক্ষয়ক্ষতি হতো না ইরানের। আসলে আপনি ওই অঙ্কের হিসাবটা অঙ্কের হিসাব করে এক্স্যাক্টলি ওরা ওইটার ডেপথ হচ্ছে 80 থেকে 100 ফিট সর্বোচ্চ, কিন্তু ইরানের এগুলো 200, 300, 400 এবং 500 ফিট নিচেও আছে। সুতরাং খুব বেশি ক্ষয়ক্ষতি ইরানের হয়নি। ওই যে কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা যেটা হয়েছে বললাম তো, মানবতার ক্ষতি হয়েছে, জি অন্যান্য ধ্বংসস্তূপ। যেই উদ্দেশ্য নিয়ে হামলা করেছে ইসরায়েল, যে ইরান কেন পারমাণবিক অস্ত্র বানাচ্ছে বা পারমাণবিক বিষয়টাকে দমানোর জন্য, সেই ক্ষেত্রে সফল হয়েছে কোনোভাবেই বলা যায়। হ্যাঁ, এখন যদি মনে করেন এই হামলায় তো প্রমাণ হয়ে গেল, এখন ইরান যদি বলে আমি পারমাণবিক অস্ত্র বানাবো, কারণ হচ্ছে আমি তো কারো দেশে প্রথম আক্রমণটা করিনি, আমার উপরে যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে, আমি আমার সেলফ ডিফেন্স যেটা বলে আত্মরক্ষার জন্য অবশ্যই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, এটাই স্বাভাবিক। এখন যদি তাদের, এখন আপনি এই কথা একটা হাস্যকর কিন্তু চরম সত্য, ইসরায়েলের কাছে কিন্তু পারমাণবিক অস্ত্র আছে, এটা নিয়ে ইউরোপ বা আমেরিকার কোনো মাথা ব্যথা নেই এবং তারা স্বীকার করে না বলে এটা। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আপনার গাজায় যে সিনারিওগুলো দেখতে, ইসরায়েল যুগের পর যুগ যে হামলা, নির্মম হামলা চলে আসে, ওদের যে গাজাটাকে পুরো মাটির সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। এবারে কিন্তু কিছুটা অংশ আমরা তেল আবিবে দেখেছি, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিভিন্ন ফুটেজে, যে ওদেরও কিন্তু ওদের ক্ষতি সম্বন্ধে আপনি কিছু বলেন। হ্যাঁ, ওদের ক্ষতি তো আসলে ওই যে বললাম, সব মিলিয়ে ঘুরে ফিরে কথা কিন্তু একটাই আসে, সম্পদের ক্ষতি হোক সেটা হয়তো রিকভার করা যাবে কোনো না কোনো সময়ে, কিন্তু মানবিক যে ক্ষতি হয়, আমাদের যে মানসিক স্বাস্থ্যের, মানবিক এইসব যে ক্ষতিগুলো হচ্ছে শিশুদের উপর, গাজায় বছরের পর বছর আমরা দেখছি যে শিশুদের উপর যে টর্চারগুলো হচ্ছে, নিরীহ মানুষের উপর যে টর্চারগুলো হচ্ছে, বিশ্বের অনেকে ইচ্ছে থাকলেও কিন্তু কথা বলে নাই। বিভিন্ন কৌশল বা আমরা কি বলবো, বিশ্ব রাজনীতির কারণে বা মোড়লদের অত্যাচারের কারণে অনেক কিছু বলতে চায় না। কিছু করবেন আপনাকে নিশ্চয়ই বসে এক্স্যাক্টলি, কিন্তু মানবিক কারণে আসলে এই যে বছরের পর বছর গাজার উপর ইসরায়েলের যে হামলাটা ফিলিস্তিনের উপর চলে যাচ্ছে, একটা বাচ্চা শিশু তার স্বাভাবিক জীবনটা পাচ্ছে না। ইভেন এই যে তারা ওই ত্রাণ নিতে গিয়ে যেভাবে তাদের উপর হামলা করা হয়েছে, সব মিলিয়ে এটা অমানবিক একটা ব্যাপার। এবং আরেকটি অদ্ভুত ব্যাপার, যে ইসলামিক যে দেশগুলো আছে, জোটগুলো আছে, এরা হচ্ছে ধরি মাছ না ছুঁই পানির মতো। এরাও কেউ আমেরিকাকে খেপাতে চায় না, কেউ ইসরায়েলকে খেপাতে চায় না, কিন্তু হয়তো মনে মনে চায় না যে এই বিধ্বংসটা হোক, ঘটনাগুলো কিন্তু তারপরে ঘটে যাচ্ছে। তবে এখানে ইরানের একটা ব্যাপার দেখেছি, খুব সাহসিকতার সঙ্গে তারা মোকাবেলা করেছে। তাই নয়, তারা কিন্তু যুদ্ধবিরতিরা মানতেও চায়নি, তারা মানতে চায়নি। প্লাস গেছে এখনো অফিসিয়ালি তারা কিন্তু এখনো বলেনি, ওদের একটাই কথা, ওরা যদি ইসরায়েল যদি হামলা না করে আমরা করব না। এক্স্যাক্টলি। কিন্তু ইরানের মতো একটি দেশ, তারা ইসরায়েল বা নেপথ্যে আমেরিকা, সে আমেরিকা বা ইসরায়েলকে হুমকি দেওয়ার মতো সেই সামর্থ্য তাদের আছে, সামরিক, বেসামরিক, মানসিক। এই স্বার্থটা থাকা খুব জরুরি ছিল। আরেকটি ব্যাপার খেয়াল করবেন, এটার সঙ্গে জড়িয়ে আছে আরেকটি ব্যাপার, আমরা প্রায় লক্ষ্য করি যে হরমুজ প্রণালীর যে বিষয়, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইরান কিন্তু এবার স্ট্রেট বলেছে যে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দেব। তো এতে সারা বিশ্বের উপরে যারা ইরানকে বন্ধু ভাবে কিংবা শত্রু ভাবে বা মার্কিনই বন্ধু, তাদের কিন্তু সবাই টনক নড়ে উঠেছে। তখনই কিন্তু বাধ্য হয়ে, এর আগেও ইরান বলেছে যে আমরা বন্ধ করব, করেনি, কিন্তু এবার কিন্তু নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে তাদের যে তারা বন্ধ করে দেবে। পার্লামেন্টে তারা এটা পাশও করে ফেলেছিল, মানে পাশ করে রেখেছিল। হলে আমার মনে হয় ট্রাম্প সরকারের এটি একটি বড় ধরনের ধাক্কা লেগেছে, যে এবার যদি এটা বন্ধ করে দেয়। এদিকে চীনের বিষয়টা নিয়ে আমরা একটু বলতে পারি, বা রাশিয়ার বিষয়টা নিয়ে দেখেন, রাশিয়া কিন্তু ইসরায়েলকেও অখুশি রাখতে চায় না, আবার রাশিয়ার সঙ্গে কিন্তু ইরানেরও খুব ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। তো রাশিয়া একটা ব্যালেন্স করে চলছে, চীন কিন্তু শুধু অবজার্ভ করছে। আর চীনের সঙ্গে একটা বিরাট বাণিজ্যিক সম্পর্ক কিন্তু ইরানের রয়েছে। তো সব মিলিয়ে ইরানকে কিন্তু কাউন্ট করছে সবাই, বাট আপনার শক্তি আছে, আপনি আপনার মহল্লা কিংবা আপনার লোকবল আছে, আপনি আমাকে অ্যাটাক করছেন, বিষয়টা এরকম, আর কিচ্ছু না। কিন্তু একটা বিষয়, ইরান কিন্তু সবসময় গাজার ব্যাপারে সোচ্চার, সবসময় তুরস্ককে কখনো দেখা যায় উচ্চস্বরে কথা বলছে, আবার নেমে যাচ্ছে। সৌদি আরব শোক প্রকাশেরই থাকি, কারণ আপনি যেটা বলছেন ঠিকই, সৌদি আরব বলেন, আরব আমিরাত বলেন, কুয়েত বলেন, ইরাক, এখানে তো আমেরিকান বেস আছে, এদের তো আসলে নড়াচড়ার কোনো স্কোপ নাই। কিন্তু এই যে 12-13 দিনের যে আপনি যুদ্ধটা বলেন, এটাতে কিন্তু পুরো মিডল ইস্টে একটা ইরান মেসেজ দিয়ে দিয়েছে এবং নতুন শক্তি হিসাবে সে কিন্তু আবির্ভূত হয়েছে। এখন তাকে ইরান, অনেকে বলছে ইরান রাশিয়া তাকে ব্যাকআপ দিচ্ছে। আপনাকে যতই ব্যাকআপ দিই, সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে, যুদ্ধটা আপনাকে চালিয়ে দিতে হবে। হ্যাঁ, এখন দেখা গেছে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যে সুপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইরান ব্যবহার করেছে, এগুলা রাশিয়ার আদলে তৈরি হতেই পারে। কেন চীন রাশিয়ারা অস্ত্র বিক্রি করে, এবং আপনিও জানেন, দর্শকরা জানেন যে
চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে 25 বছরের একটা প্রতিরক্ষা চুক্তি আছে। তাহলে বারবার রাশিয়া বলেছিল আমেরিকাকে যেন না জড়াতে, চীন কম কথা বলে, কাজ বেশি করে। পৃথিবীতে 2টা অংশে, একটা অক্ষ শক্তি, একটা মিত্র শক্তি। জি। তো একটা ব্যালেন্সে সবকিছুতেই দরকার ছিল। এই ব্যালেন্সটা ছিল সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকা যখন ছিল। সোভিয়েত ইউনিয়ন ভাগার পরে তো এটা সম্পূর্ণরূপে চলে গেছে। তারপরে আপনার কি মনে হয় না এই যুদ্ধটা দিয়ে ইরান তার জায়গাটা আরো বলিষ্ঠ করলো, এখন লিডারশিপ? কোনো সন্দেহ নেই, কারণ ইরান বুঝে গেছে যে তাকে সরাসরি সাপোর্ট দেওয়ার মতো কোনো দেশ বিবিধ কারণে, তার বন্ধুরাষ্ট্র থাকলেও তাকে দিতে পারবে না। সো ইরান ভেবেছে যে আমার যে শক্তি আছে, ইসরায়েল বা আমেরিকার সঙ্গে লড়ার মতো শক্তি আমার আছে। আমার বিশ্বপ্রতিম আমার যে দেশগুলো আছে, মুসলিম যেসব দেশগুলো আছে, তারা হয়তো বিভিন্ন টেকনিক্যাল কারণে দিচ্ছে না, অথবা ইচ্ছে অনিচ্ছে দিচ্ছে না, কিন্তু আমি একাই লড়তে পারবো। ফলে ইরানের বড় শক্তিটা হচ্ছে নতজানু হব না। ইরান সেই জাতি, হ্যাঁ, এই জিনিসটা একটু বলা। ইরান হচ্ছে সেই জাতি, তারা কখনোই আসলে নতজানু হয় না। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন, আপনাদেরকে বরাবরের মতো আজকে আন্তরিক ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো শেয়ার, কমেন্ট ও লাইক করবেন। আর আমাদের এখানে যদি আপনারা কোনো বিষয় জানতে চান, আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সেই বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের সাথে আলোচনা করার জন্য। তো মেজবা ভাই, বিদায় নিয়ে নিচ্ছি আজকে তাহলে। ওকে, প্রিয় দর্শক, ভালো থাকবেন সবাই, আমাদের সঙ্গেই থাকবেন, আর বিশ্ব রাজনীতির সঙ্গে থাকবেন, দেশের রাজনীতির সঙ্গে থাকবেন, সচেতন থাকবেন, ভালো থাকবেন। আরেকটি কথা, অপ্রাসঙ্গিক হলেও, একটু করোনা ভাইরাসের আবার সংক্রমণ দেখা দিয়েছে। আপনারা সবাই একটু বাইরে গেলে ঘরের বাইরে মাস্ক পরার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।